ইরা জামাটা খুলতে গিয়ে থেমে গেল। তার বুকের ভেতর কাঁপছে, তরতর করে ঘাম ঝরছে, কারণ একটু আগে সে একটা ভীষণ অপরাধ করে ফেলেছে। আজকে কি যে হবে ভাইয়া ফিরলে। যাই হোক, গোসল সেরে আবার বের হতে হবে ভার্সিটির জন্য। এসব ভাবতে ভাবতে সে গোসলের জন্য জামা খুলল। এদিকে সন্ধ্যায় সাগর অফিস থেকে ফিরতেই উপমা এসে বলল, আজকে যদি তোমার বোনের বিচার না করেছ তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে এখানে। সারাদিন অফিস করে সাগরের ভীষণ ক্লান্ত লাগছে। বাসায় ফিরতেই উপমার গোমরা মুখ দেখে সাগরের মেজাজ তরতর করে বাড়তে লাগলো। গলা ফাটিয়ে ইরাকে ডাকতে লাগলো সাগর। চায়ের কাপ হাতে নিয়ে ইরা ভাইয়ের রুমে এলো। কি করেছিস তুই? ইরা মিনমিন করে বলল, কি মানে ভাবির লিপস্টিকটা একটু নিয়েছিলাম, আর হঠাৎ ভাইয়া আমার হাত থেকে পড়ে গেছে। সাগর বউয়ের উপর নিজের ক্ষোভ মেটাতে ইরার গালে ভীষণ জোরে একটা থাপ্পড় মারে। সারাদিনের খাটুনি, বসের বকুনি, বউয়ের ঘ্যানঘ্যানানি সবকিছু ছাড়লো বোনের উপর। ইরা ছলো আখি জোড়া নিয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল চোখের সামনে, ঠিক যেন জোড়া দিঘি, জল টইটুম্বুর সেই দিঘি। ধীর পায়ে ইরা বের হয়ে এলো ভাইয়ের রুম থেকে। ওড়না দিয়ে দু চোখ মুছে নিল, যেন কিছুই হয়নি কোথাও, সব ঠিক আছে। শারমিন আক্তার নিজের বিছানায় বসে তসবি পড়ছে। ইরাকে দেখে বলল, তোর ভাইয়া কেন ডেকেছে তোকে? চায়ের জন্য? তুই চা নিয়ে গেছিস আজকেও? ওই নবাবজাদি কোথায়? রুমে ঢুকেছিস? অফিস থেকে আসার সময় কি নিয়ে এসেছে দেখেছিস কিছু? ভাইয়া ফেরার সময় ড্রাগন ফল নিয়ে এসেছে, খাটের উপর রাখা ছিল। মাকে বললে আজ আর রক্ষা নেই। বুকের ভেতর একটু একটু করে যন্ত্রণারা মাথা চারা দিয়ে উঠছে। বামগাল এখনো গরম হয়ে আছে। সে নিঃশব্দে চলে গেল। শারমিন আক্তার ডাকলেও শুনল না। ঘরে গিয়ে বিছানায় বসে অস্ফুট স্বরে ইরা বাবাকে ডাকতে লাগলো। নিজে নিজেই বলল, বাবা না থাকলে এই দুনিয়ায় সবার আসল রূপ চেনা যায়। ভাবির লিপস্টিকটা ইরা আবার জোড়া লাগিয়ে দিয়েছিল ঠিকই, যদিও লিপস্টিকটা দামি। গোল্ডেন রোজের লিপস্টিক 700 টাকা দিয়ে কিনেছে ভাবি। ইরার দৌড় 20 টাকা দামের লিপলাইনার পর্যন্ত। আর সেটা এত বড়ই অপরাধ যে তাকে প্রথমে এত অপমান আর শেষমেশ ভাইয়ার মার খেতে হলো। রাতে দেখা গেল ইরার বাম গালটা লাল হয়ে গেছে। খাবার টেবিলে বসে শারমিন আক্তার অবাক হয়ে বলল, তোর গালে কি হয়েছে রে? সাগর আর চোখে তাকায় বোনের দিকে। বোনের রক্তাব গালের দিকে তাকিয়ে সাগরের বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। মুহূর্তেই অপরাধ বোধে বিদ্ধ হয়ে যায় সাগর। কেন তখন মাথা ঠিক রাখতে পারল না। ফর্সা মুখটা কেমন মলিন দেখাচ্ছে। সাগরের গলায় খাবার আটকে যায়। ঢকঢক করে পানি পান করে সাগর। উপমা নাকশিটকে খাওয়ায় মনোযোগ দিল। ইরা আস্তে জবাব দিল, মশা কামড় দিয়েছে। এরপর চুলকানোতে এরকম হয়ে গেছে। ডাকাত মশার উপর আল্লাহর লানত পড়ে। হারামজাদা আর জায়গা পায়নি, বেয়াদব মশা। সাগর কেঁপে ওঠে মায়ের সাপসাপান্ত শুনে। ইরা ভাইয়ের দিকে তাকায় না আর। খাবার খাওয়ার পর উপমা নিজের রুমে চলে গেল। ইরা এটো বাসন নিয়ে রান্নাঘরে ঢোকে পরিষ্কার করার জন্য। অবশিষ্ট তরকারি জাল দিয়ে রাখতে হবে। শারমিনের রাগ ওঠে। ব্যাপারটা সাগরেরও চোখে লাগে। প্রতিদিনই দেখা যায় ইরাকেই সবকিছু করা লাগে। আজকে বোধহয় ইরাকে থাপ্পড় মারায় ইরার কষ্টটা আজকে বেশি অনুভব করতে পারছে সাগর। রুমে গিয়ে উপমাকে বলল, শুয়ে পড়লে যে, আমাকে চা দাও 1 কাপ। ইরাকে বলো, ও করে দিবে। আমাকেও দিতে বলো লেবু চা। ইরা সন্ধ্যাবেলায় একবার করেছে চা। রাতের খাবার দাবার সবকিছু তো ইরাই সার্ভ করলো। এখন আবার এত সব থালা বাসন ক্লিন করছে। তুমি কি করেছো সারাদিন শুনি? উপমা তরাক করে বিছানায় উঠে বসে বলল, আমি কি করেছি মানে? কি বলতে চাও তুমি? আমি কি করি না? তোমার বাড়িতে কটা কাজের লোক আছে যে সবকিছু করে দেয়? রান্না বান্না সব কে করে? নাকি তুমি মনে করো তোমার মা বোনের মতো আমিও পায়ের উপর পা তুলে বসে বসে খাই শুধু? উপমা চিৎকার করে বলা কথাগুলো শারমিন ইরা দুজনের কানেই পৌঁছায়। ইরা মনে মনে আল্লাহকে ডাকে ভাইয়া যাতে আর কথা না বাড়ায়। কথা বাড়ালেই কথা বাড়তে থাকবে। এখন সাগর কিছু বলার আগে শারমিন বলল, কাজের লোকের কি দরকার? আমরা মা মেয়ে তো পেটের বিবি সেজে বসে থাকি না। বেশিরভাগ দিন ইরাই রান্না করে। তাছাড়া রান্না না করলে সবকিছু কাটা বাছা তো ইরাই করে। আমার মেয়েকেই তো কাজের লোক বানিয়ে রেখেছ। উপমা বিছানা থেকে নেমে রুম থেকে বের হয়ে শাশুড়ির মুখোমুখি হয়ে বলল, আপনার বুড়ো দামড়ি মেয়েকে আমি কেন বসিয়ে বসিয়ে খাওয়াতে যাব? কিসের দায় আমার? ইরার দুচোখ ভিজে ওঠে। আব্বাকে নিয়ে যাওয়ার সময় কেন ইরাকেও নিয়ে গেল না আল্লাহ? শারমিন চিবিয়ে চিবিয়ে বলল, কত বড় সাহস তোর! ছোট লোকের বাচ্চা, তুই আমার মেয়েকে বোঝা বলিস? তোর বাপের খায় নাকি আমার মেয়ে? না, বাপের না খেলে তো আমার সমস্যা ছিল না। ও বসে বসে আমার জামাইয়ের খায়। লজ্জা করে না? আপনার দামড়ি মেয়েকে ঘরে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছেন, আবার কথাও বলেন বড় বড়। নিজে তো পোলার ঘাড়ে চেপে বসেছেন, আবার সাথে আর একটাকেও জুটিয়েছেন। বুড়ি দামড়ি মেয়েকে বিয়ে দিয়ে দিতে পারেন না? ইরা রান্নাঘরে কাজ শেষ করে বাহিরে এসে মাকে বলল, কি করছো মা? এরকম চিৎকার করছো কেন? আশেপাশের মানুষ কি বলবে? শারমিন রাগ সংবরণ করতে না পেরে ইরার বাম গালে পরপর দুটো থাপ্পড় মারে। চুলের মুঠো ধরে বলে, হারাম জাদি, মরতে পারিস না তুই? বেঁচে আছিস কেন তুই এই দুনিয়ায়? তুই মরলে তো আমার চিন্তা কমতো। নিজের চিন্তায় বাঁচি না, আবার তোর চিন্তা করা লাগে আমার। তোর জন্যই তো লোকের কথা শুনতে হয়। ইরার চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল ফ্লোরে। মায়ের হাত ধরে বলল, আচ্ছা সে না হয় আমি মরবো, চলো ঘরে চলো। আর কথা বলবে না ভাবি, ঘরে যাও তুমি। তোকে জিজ্ঞাসা করবো আমি ঘরে যাব কি কোথায় যাব? আমার সংসার এটা, আমার যেখানে ইচ্ছা সেখানে থাকবো। মা
চলো। ইরা শারমিনের হাত ধরে টেনে ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। চারিদিকে কেমন নীরব, কোলাহল মুক্ত, যেন কিছুই হয়নি। বারান্দার প্লাস্টিকের চেয়ারটায় গিয়ে ইরা বসল। বাহিরের সরু রাস্তাটার চারিদিকে সোডিয়াম লাইটগুলো জ্বলছে। চেয়ারে হেলান দিয়ে বসতেই ইরার হুহু করে কান্না পেল। বুকের ভেতর জমে থাকা যন্ত্রণারা এই নীরব রাতে অশ্রু হয়ে বের হয়ে এলো ধরায়। দুহাতে নিজের মুখ চেপে ধরল ইরা, কেউ যাতে না শোনে। সারাদিন সব ভুলে থাকতে পারলেও রাত হলেই কেন জানি আর নিজেকে ধরে রাখতে পারে না ইরা। বুকের ভেতর ঝড় ওঠে। আজ যদি বাবা থাকতো তাহলে হয়তো অন্যরকম হতে পারত জীবনটা। আকাশের তারারা নীরব সাক্ষী হয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে ইরার দিকে। সেভাবেই বারান্দায় ঘুমিয়ে পড়ল ইরা। সকালের মিষ্টি রোদ চোখে পড়তে ইরার ঘুম ভাঙল। দ্রুত চেয়ার ছেড়ে দাঁড়ালো। যেতে হবে ইরাকে। বারান্দা থেকে চলে গেল ইরা। নাস্তা বানাতে হবে দ্রুত, তারপর আবার ভার্সিটিতে। রান্নাঘরে ঢুকতে আজ বোধহয় একটু দেরি হয়ে গেল। উপমাকে দেখা যাচ্ছে মুখ গম্ভীর করে রুটি বানাচ্ছে উপমা। ভাবি, আমি বেলে দিচ্ছি রুটি, তুমি সেকে নাও। আমি যখন এই বাড়িতে দাসী হয়ে এসেছি তাহলে আমিই পারবো সব। তোমরা সবাই রাজা মহারানী, তোমাদের কাজ করা লাগবে না। দাসী তো পেয়েছেই একটা, যাও এখান থেকে, নাটক করবে না। ইরা জোর করে উপমার হাত থেকে বেলন নিয়ে নিল। কিছু করতে যাবে তার আগেই উপমা জিদ করে ইরার থেকে কেড়ে নিল বেলন। আবার, যাও আমার সামনে থেকে। গতরাতে সাগর তাকে যথেষ্ট গালাগাল করেছে, এমনকি আর একটু হলে বোধ হয় চড় মারত। উপমার মাথায় আগুন জ্বলছে। উপমার বড় ভাই এসআই, ভাইকে কি বলবে একবার? কিছুক্ষণ পর ইরা তার মায়ের ঘরে গিয়ে বলল, মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত নিয়েছিস? মা, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কলেজের হোস্টেলে চলে যাব। তাহলে অন্তত ঘরে অশান্তি হবে না। আমাকে নিয়েই তো যত সমস্যা। আমি চলে গেলে ভাবির শান্তি হয়ে যাবে। ভাবির চোখের সামনে থেকে দূরে চলে যাব। এমন সময় উপমা নাস্তা নিয়ে এসে দেখে বলল, ভাবির চোখের সামনে থেকে চলে যাবে মানে? হোস্টেলে যাবে, সেই খরচ কে দেবে? আবারও আমার জামাইয়ের পকেট কাটার ধান্দা? এত বড় দামড়ি মেয়ে হয়েছ, বিয়ে থা নাকি এখন করবে না, লেখাপড়া করবে। তো নিজের টাকায় করো না বাপু। আমার জামাইয়ের পকেট কেন খালি করছো? আর অশান্তি কি শুধু আমি একা করি সেটা বলতে চাচ্ছ? শারমিন আক্তার বলল, বৌমা, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। আমার মেয়ে একথা একবারও বলেনি। আপনি চুপ করুন। শুধু মেয়ের তরফদারি করা। জানেন আপনার ছেলের কত কষ্ট হয় এই সংসার চালাতে, আপনার মেয়ের খরচ চালাতে, আর আপনাদের ওষুধের খরচ দিতে। আমার জন্য কি থাকে? আমার কি একটা ভবিষ্যৎ নেই? এখনো পর্যন্ত একটা বাচ্চা নেওয়ার প্ল্যান করতে পারছি না, শুধুমাত্র মাথার উপর থেকে বোঝাগুলো নামছে না বলে। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় এই সমস্যার সমাধান কি হতে পারে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। গল্পটির রচনা ও পরিচালনায় অভিক, ক্যামেরায় শিহাব এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।